যাদবপুরের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যু রহস্য। নিমতা ললিত গুপ্ত স্ট্রিটের বাসিন্দা এই অনামিকা মণ্ডল। কিন্তু অনামিকা মণ্ডলের মৃত্যুর পর যেমন একাধিক প্রশ্ন উঠে আসছে, একাধিক বিষয় উঠে আসছে, একাধিক প্রশ্ন যখন উঠছে তখন ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখযোগ্য। আর কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্ত হবে, যেমনটা আমাদের প্রতিনিধি জানালো। তবে যে বাড়ির ছবি দেখাচ্ছি, এই বাড়িতেই থাকতো অনামিকা মণ্ডল। নিমতা ললিত গুপ্ত স্ট্রিট। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, একটা মৃত্যুর পর একাধিক প্রশ্ন উঠে আসে এই অনামিকা সম্পর্কে। পাড়া প্রতিবেশীরা তারা কি বলছেন, কেমন ছিলেন অনামিকা? আরো একটা প্রশ্ন উঠে আসছে যে নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এই বিষয়টা নিয়েও পাড়া প্রতিবেশীদের কি মত, তারা কি বলছেন? কারণ ছোট থেকে অনামিকাকে তারা চেনেন। দেখো, নিমতার 14/1 ললিত গুপ্ত স্ট্রিট, এই বাড়িতে কিন্তু অনামিকা মণ্ডল তার বাবা মার সঙ্গে এই বাড়িতে থাকতো এবং এলাকার মানুষজন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন এই অনামিকা মণ্ডল এবং গান করতে খুব ভালোবাসতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাড়ি থেকেও খুব কম বেরোতেন। এবং এলাকার মানুষজন যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে যথেষ্টই মেধাবী ছাত্রী ছিল এবং এলাকায় যে সমস্ত বাসিন্দারা বলছেন যে এই যে একটা মদ্যপানের একটা অভিযোগ উঠছে, সেটা কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে পারছেন এবং তারা বেশ কিছু প্রশ্ন তুলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধরনের ঘটনা কিভাবে হয় যেখানে নিরাপত্তা রক্ষীরা থাকে এবং যেই জায়গা থেকে সিসিটিভি লাগানোর জন্য যেই টাকা বরাদ্দ হয়েছিল কেন সিসিটিভি লাগানো হলো না, যেই জায়গায় তাকে পাওয়া গেল সেখানে কেন সিসিটিভি ফুটেজ ছিল না বা সিসিটিভি ছিল না, এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন এবং তারা তদন্ত দাবি জানাচ্ছেন। এবং এলাকার যারা বাসিন্দা রয়েছে একটু কথা বলে নেবো তার সঙ্গে। বলছি যে অনামিকা মণ্ডল আপনাদের এলাকার মেয়ে, কিরকম ছিল? মেয়ে হিসেবে খুবই ভালো ছিল, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার, কারোর সাথে কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, ঝাঁটি নেই, কিচ্ছু নেই। কিন্তু আমার কাছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যখন সকাল 6:03 আমি ঘটনাটাকে শুনলাম, আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একটা গ্রাউন্ডের মধ্যে যেখানেতে তার ডেড বডি পাওয়া গেল, মারা যাবার পর দেখা যাচ্ছে যে টিভিতে দেখানো হচ্ছে গ্লাস মধ্যে নেশার জিনিস সমস্ত পরিষ্কার হচ্ছে, কিন্তু যখন সেখান দিয়ে ওই নেশার জিনিসগুলো খাওয়া হয়েছিল তখন সিকিউরিটি কোথায় ছিল এবং সিসিটিভিতে কোনো কভারেজ কেন আসছে না? অনামিকা মণ্ডল এলাকায় কিরকম মেয়ে হিসেবে পরিচিত? খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, পাড়াতে কোনো রকমের কোনো অ্যালিগেশন নেই। আপনারা কি তদন্ত দাবি জানাচ্ছেন? অবশ্যই আমরা তদন্ত দাবি। বোঝা যাচ্ছে যে অনামিকা মেধাবী ছাত্রী ছিলেন এবং তারাও, পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারাও বলছেন যাদবপুর ইউনিভার্সিটিতে সিসি ক্যামেরা কেন নেই, এই প্রশ্ন তার পাড়ার যারা মানুষজন রয়েছেন তারাও তুলছেন। তারিখটা ছিল 8ই অগস্ট 2023 সালে স্বপ্নদ্বীপের মৃত্যু। আর সেই স্বপ্নদ্বীপের মৃত্যুতে তোলপাড় হয়েছিল ক্যাম্পাস। সিসি ক্যামেরা লাগাতে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে। তারপরেও সিসি ক্যামেরা নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর গতকালের যে ঘটনা ঘটলো তারপরেও সিসি ক্যামেরা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। রাজ্যের সঙ্গে বৈঠকে বসারও পরামর্শ দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। কর্মসমিতিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্তও হয়, 70টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত পর্যন্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনায় বসেনি কর্তৃপক্ষ। 2023 সালের 8ই অগস্ট স্বপ্নদ্বীপের মৃত্যুতে তোলপাড় ক্যাম্পাস। তারপরেই দাবি উঠেছিল যে ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগাতে হবে, কিন্তু তারপরেও 2 বছর পরেও সিসি ক্যামেরা লাগানো হয়নি। আর যার ফলে গতকাল আবার একটা ঘটনা ঘটলো। আমার সঙ্গে সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, এই যদি সিসি ক্যামেরা লাগানো থাকতো তাহলে তদন্তেও অনেকটা অগ্রগতি হতো। ঠিক কি হয়েছিল যে রহস্য, একাধিক প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নের সমস্যার সমাধানও হতো? একেবারেই তাই তমশ্রী, কেননা গতকাল যে জায়গায় ঘটনা ঘটেছে, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর যেটা দেখতে পেয়েছে, 4 নম্বর গেটের কাছে একটি সিসি ক্যামেরা থাকলেও যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গার কিন্তু ডাইরেক্ট কোনো সিসি ক্যামেরা কভারেজ নেই। অর্থাৎ সেখানকার ডাইরেক্ট কোনো ফুটেজ কিন্তু পুলিশের পক্ষে পাওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে আশেপাশের ওই বড় অংশে কে কখন ঢুকছে, যেহেতু গতকাল একটি ফেস্ট ছিল, প্রচুর মানুষের সেই সময় যাতায়াত ছিল, তাই সেক্ষেত্রে কিন্তু তদন্তের কাজ যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তদন্তের কাজে যাদবপুর থানার পুলিশকে, তেমনটাই কিন্তু তদন্তকারীরা প্রত্যেকেই বলছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটাই বারবার সামনে আসছে, কেননা 2023 সালের অগস্ট মাসে যখন প্রথম বর্ষের পড়ুয়ার র্যাগিং কাণ্ডে মৃত্যু হয়েছিল যাদবপুর
যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপরে কিন্তু প্রাথমিক দাবি বিভিন্ন মহল থেকে প্রথমে উঠেছিল যে সিসি ক্যামেরার নজরদারির অন্তর্গত করতে হবে এই যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসকে। তারপরেও আমরা দেখেছি বিভিন্ন সময় যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় তারপরে যে কর্মসমিতির বৈঠক হয়েছে সেই বৈঠকে কিংবা তারপরে আদালতের তরফেও নির্দেশ দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে এই সিসি ক্যামেরা বসানোর একটা পর্যাপ্ত সিসি ক্যামেরা কটা বসানো যেতে পারে সেই বিষয়ে একটা আলোচনা করা হোক। তারপরে যেটা আমরা দেখতে পেলাম প্রায় 68 লক্ষ টাকা খরচ করে 70টি ক্যামেরা বসানোর প্রস্তাবও হলো, কিন্তু তারপরেও অজ্ঞাত কারণে এতগুলি ক্যামেরা বসলো না। সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ঘটনা, সেই ঘটনার যদি সেই সময় সিসি ক্যামেরা বসতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা কিছুটা হলেও অ্যাভয়েড করা যেত। ঠিক তাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত কি বলছেন শুনবো। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে। আমাদের অনেক সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, আমাদের সিকিউরিটি স্টাফ, তারা গত কয়েক বছরে তাদের অবসর গ্রহণ করেছেন। তার ফলে সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে। সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। আশা করছি সামনের দিনে আমরা কিছু এই ব্যাপারটায় পাবো। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। এই ধরনের যে বিভিন্ন রকম প্রোগ্রামে নানান রকম স্টল দেওয়া হচ্ছে, সেইগুলোকে আমরা কিভাবে একটু বাঁধতে পারি এই নিয়ে আমরা কথা শুরু করেছি, কিন্তু আমার মনে হয় যে এটা আরো তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে করে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে বিশ্ববিদ্যালয়ে। এবার দিল্লির দিকে নজর রাখবো, কারণ দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। দিল্লি হাইকোর্টে বোমা থাকার হুমকি ইমেল, কোর্টরুম ছাড়লেন বিচারপতি, আইনজীবীরা। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। দিল্লি হাইকোর্টে বোমা থাকার ইমেল, হুমকি। ইমেলে ঠিক কি উল্লেখ করা হয়েছে, কি বলা হয়েছে, বিস্তারিত জানবো। তারপরে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, দিল্লি হাইকোর্টে একটি হুমকি ইমেল আসছে এবং সেই হুমকি ইমেলে উল্লেখ করা হয়েছে, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি, সেখানে উল্লেখ করা হয়েছে যে দুটোর মধ্যে দিল্লি হাইকোর্টের বিচারপতির চেম্বার ফাঁকা করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে এই ইমেল যে প্রেরক তার নাম এখনো পর্যন্ত জানা গেছে সেভেরিয়া কারিমজি বলে, এবং সেখানে আইডি এবং কোথায় রাখা আছে, তার ডিটেইলস কোড কোথায় রাখা আছে, এইসব জানার জন্য এক ব্যক্তির সঙ্গে এক ব্যক্তির নাম এবং যোগাযোগ নাম্বার সেটাও শেয়ার করা হয়েছে ইমেলে। তামিলনাড়ু থেকে কোনো ব্যক্তি বা সংগঠন পাকিস্তানের আইএসআই সহযোগিতা নিয়ে এই ঘটনা ঘটাচ্ছে বলে এই ইমেলে দাবি করা হয়েছে এবং একই সঙ্গে সাম্প্রতিককালে আরএসএস এবং বিজেপি নেতাদের সম্পর্কেও অনেক কথা এই ইমেলে উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ইমেলের এর আগেও আমরা দেখেছি যে তামিলনাড়ুরই একটা এরকমই একটি হুমকি মেল এসেছিল, যেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইমানুয়েল স্টালিনের ছেলে ইমানুয়েল স্টালিনের উপর একই হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল এবং যেটা মনে করা হচ্ছে যে এর সাথেও বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত হয়েছে। এই মুহূর্তে আমরা দিল্লি হাইকোর্ট চত্বরে রয়েছি এবং এখানে ইতিমধ্যেই সমস্ত বিচারপতিদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আইনজীবী এবং যারা আদালতের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে খালি করতে বলে দেওয়া হয়েছে এবং তারা খালি করে দিয়েছেন। ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল স্কোয়াড আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, এসে পৌঁছেছে দমকল এবং অ্যাম্বুলেন্সও। গোটা ভবন এই মুহূর্তে গোটা যে দিল্লি হাইকোর্ট চত্বর রয়েছে, দিল্লি হাইকোর্ট চত্বর এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। স্যানিটাইজেশনের এই মুহূর্তে চলছে এবং যদি সব ঠিক থাকে, যদি কোনো বম না পাওয়া যায় তাহলে 2:30-এর সময় ফের আদালত বসবে বলে এখনো পর্যন্ত আমরা আইনজীবীদের তরফ থেকে জানতে পারছি। বেশ মৈত্রেয়ী, अभी एक कोई मेल सर्कुलेट हुई है, आईएसआई से रिलेटेड कोई बंदा है, फैजल वगैरह कुछ नाम है उसका, करे कि तमिलनाडु से कोई उसकी लिंक है कि भाई हाई कोर्ट में जो है बम का होगा और पवित्र फ्राइडे वगैरह, इस तरह की कुछ मेल आई है। उसके बाद से सारे जज जो है अपना कुर्सी जो छोड़कर चैम्बर में गए हुए, फिर चैम्बर में उनको मैसेज आया, चीफ जस्टिस साहब के साथ उनकी बड़ी इंटेंसिव मीटिंग हो रही है, सारी चीज निगरानी हो रही है, प्रशासन भी यहाँ पर है, सारी चीजें हैं। हाई कोर्ट बतलाएगी कोर्ट कब रिज्यूम किया जा रहा है। बार के एग्जीक्यूटिव खासकर प्रेसिडेंट जो है मिस्टर हरिहरन, वो भी लोगों से कह रहे हैं कि भाई आप लोग प्रेमाइसेस को खाली कीजिए, खाली करा रही है।
11 बजे के बाद जब मैं कोर्ट में था और एक सिक्योरिटी द्वारा एक मैसेज सर्कुलेट हुआ और उन्होंने बोला कि आप कोर्ट को खाली कर दें क्योंकि कोर्ट में बम होने की आशंका है। लोग एक मैसेज ईमेल आया हुआ है दिल्ली हाई कोर्ट में कि इसमें हाई कोर्ट में 2 से 3 बम रखे हुए हैं, इसलिए इसके मद्देनजर कोर्ट को आप खाली कर दें। हजारों वकील, हजारों लिटिगेशन हाई कोर्ट में मौजूद थे और एक मैसेज सर्कुलेट होने के बाद सारे एडवोकेटों को सिक्योरिटी ने बोला और कि आप कोर्ट को खाली कर दें 2 बजे तक के लिए। अभी कोई कोर्ट प्रोसीडिंग नहीं होगी और स्टॉप कर दी गई, जितनी कोर्ट प्रोसीडिंग है वो स्टॉप करके सारे वकीलों को डायरेक्शन दे दी गई कि आप कोर्ट खाली कर दें। क्योंकि 2011 में एक इंसिडेंट हुआ था दिल्ली हाई कोर्ट में, उसके बाद कहीं ना कहीं मुझे लगता है कि दिल्ली हाई कोर्ट में बहुत अच्छी कानून व्यवस्था है मेरे हिसाब से तो।